দর্শকরা, কেমন আছো সবাই? আজকে এই ভিডিওটি শুরু করছি একদম, লোকে বলে না সাত সকালে, ঠিক এখন 7টা বাজে। তো সেই 7 সকালে শুরু করি। তো আজকে আবার নিয়ে চলে এসেছি এই ফাঁদের পরবর্তী পর্ব। তো এই ফাঁদ, এই উপন্যাসটি আমরা বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে শুনছি। তো এই উপন্যাসটির লেখক হলেন রূপক সাহা। তো আমরা এখনো পর্যন্ত দেখেছি অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো চরিত্র এই উপন্যাসের মধ্যে চলে এসেছে। যেমন কোথাও চলে এসেছে আচার্য সত্যানন্দ, তার সাধন সঙ্গিনী। এখানে যেভাবে বলছে সত্যবতী, মা সত্যবতী হিসাবে বলা হয়েছে, যে মারা গেছেন যে প্রোটাগনিস্ট প্রেমানন্দ, তার একজন সাধন সঙ্গিনী রয়েছে। মানে সবই এরকমভাবে একজন একজন করে আসছেন। তারপর আবার দেখলাম যে সত্যানন্দ, যে তার চুল উঠে যাচ্ছে বলে সে তার নিজের পাবলিক ইমেজের প্রতি প্রচণ্ড চিন্তিত, এবং যে প্রচণ্ড চিন্তিত, এবং প্রেমানন্দের যিনি সাধন সঙ্গিনী ছিলেন, তিনি ছিলেন শকুন্তলা, মা শকুন্তলা। এবং সে প্রথমে সত্যানন্দের সাধন সঙ্গিনী ছিলেন, পরে এবং পরে যখন দেখলেন যে যে সত্যবতী ধীরে ধীরে তার জায়গাটা নিয়ে নিচ্ছে, তখন সে কিন্তু আস্তে আস্তে চলে যায় প্রেমানন্দের সঙ্গে, সেই করে। কিন্তু মানে নিজের পার্টনার হিসেবে নিজেদেরকে চুজ করে। এবং এই আচার্য প্রেমানন্দ মারা যাওয়ার কিছুদিন পরে এখানে এদের কাছে ইন্টেলিজেন্সের যে খবর রয়েছে, সেটাতে হলো যে সেই অনুযায়ী এটা বলা যায় যে প্রেমানন্দ লুইসেপ্পে জেন্টেলিকে নাকি মা শকুন্তলা নিজের পার্টনার হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু সত্যি নিয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু এই পর্যন্ত এটুকুনি বুঝতে পারছি যে দেবানন্দ যে এখন যে সিকিউরিটি ইন্টেলিজেন্সের যে চিফ, সে এখন এই খবরটাই দিয়েছে। এবং তারা আইডেন্টিফাইও করেছে যে কে সেই ইসরায়েলের যে একজন মানে যে আর্মস ডিল হবে, তার যে কে সেই প্রোটাগনিস্ট, তাকে করেছে, এবং তারা আইডেন্টিফাইও করেছে। তো এইভাবেই সমস্ত কিছু ছোট ছোট জিনিস আমরা জানতে পেরেছি। এবং সেইখান থেকে আর একটা জিনিস আমরা জানতে পেরেছি যে আচার্য সত্যানন্দের পূর্বাশ্রমে, মানে যখন উনি সন্ন্যাস নেননি, সেই সময় তার একটা কোনো পিছুটান যেন থেকে গেছিলো। সেই পিছুটানটি স্বর্ণালী নামে আবার ফিরে এসেছে। মানে সেটা উনি আন্দাজ করছেন, কিন্তু উনি এখনো পর্যন্ত গোটাটা জানেন না, কিন্তু সেই অনুযায়ী জানবার জন্য উনি ভাবছেন। তো দেখা যাক এর আগে কি হয়েছে। এবং নীলের সম্বন্ধেও আমরা আবার হঠাৎ করে আমরা দেখছি, আমরা কিছু বুঝতে পারছি না, আবার অনেকক্ষণ একদমই নিস্তব্ধ। তো আসুন আমরা দেখি কি হচ্ছে। দূর থেকেই জয়গোবিন্দবাবু জায়গাটা দেখালেন। ওই যে তারের বেড়াটা দেখছেন, ওর ওপাশে কারো যাওয়ার অনুমতি নেই। ওখানে পা দিলেই বেত্রাঘাত। প্রায় 10-12 ফুট উঁচু বেড়া, উপরের অংশে মোটা তার গোল করে জড়ানো। টপকে ভিতরে যাওয়া শুধু কঠিনই নয়, বলা যায় অসম্ভব। সেদিকে তাকিয়ে নীল প্রশ্ন করল, ওখানে কি এমন আছে যাতে এত বাধা নিষেধ? সঠিক জানি না, তবে প্রায় 10 একর জমি বেড়া দেওয়া আছে। খুব কম সংখ্যক মানুষই ওখানে ঢুকতে বেরোতে পারেন। রটনা হলো ওখানে নাকি ডিগিং চলছে। সায়েন্টিস্টদের ধারণা এই এরিয়ার মাটির নিচে নাকি এমন একটা খনিজ পদার্থ আছে যা খুব মূল্যবান, আর তারই খোঁজ চলছে আশ্রমের টাকায়। কি সেই খনিজ পদার্থ জয়গোবিন্দবাবু? আপনাকে বলতে পারি, তবে কোথাও কিন্তু ডাইভালজ করবেন না, কেমন? তাহলে গায়ের চামড়া আমার আস্ত রাখবে না এরা। খনিজ পদার্থটা হলো ইউরেনিয়াম। এবার বুঝলেন কেন এত গোপনীয়তা? ইউরেনিয়াম সম্পর্কে ভাষা একটা ধারণা আছে নীলের।
এই খনিজ পদার্থ পরমাণু বোমা বানানোর কাজে লাগে, এনার্জি তৈরিতেও। সেই কারণে সরকারি দপ্তর ছাড়া অন্য কারো পক্ষে ইউরেনিয়াম তোলা সম্ভব নয়। এই খনিজ পদার্থটা সোনা বা হীরের থেকেও বেশি সরকারের নিয়ন্ত্রণাধীন। বোকার মতো নীল প্রশ্ন করে বসল, এখানে যে ডিগিং হচ্ছে, সরকারের লোকজন এ কথা জানে না? এ কথা জানে না? জানে না। সেই জন্যই ধর্মনগর জায়গাটা আরও বেশি বিপজ্জনক। যারা ইউরেনিয়াম খোঁজার কাজের সঙ্গে জড়িয়ে তাদের কয়েকজন নামকরা সায়েন্টিস্ট, বিশ্বের নানা প্রান্ত থেকে তারা এসেছেন। তাদের আসল নাম জানা কারো পক্ষে সম্ভব না, কেননা সবাই সন্ন্যাস জীবন নিয়েছেন। আপনি এসব গোপন কথা জানলেন কি করে জয়গোবিন্দবাবু? যারা ডিগিংয়ের কাজ করছে তাদের মুখ থেকেই শুনেছি। উত্তর দিকে ওই যে পাহাড়টা দেখছেন, ওর নিচে জিওলজিস্টরা থাকেন। হাঁটতে হাঁটতে ওদিকে যদি কোনোদিন যান, তাহলে দেখবেন সার খুব সুন্দর কটেজ রয়েছে। মাটির নিচে কাজ হয় সারাদিন ধরে। সন্ধ্যাবেলায় ওরা আসেন এদিকে হাঁপ ছেড়ে বাঁচতে। সেই সূত্রেই কারোর সঙ্গে আমার আলাপ আছে। ইউরেনিয়ামের কথা প্রথম ওদের মুখ থেকেই জানতে পারি। কথাগুলো বলেই জয়গোবিন্দবাবু মুখে কুলু পাঁটলেন। টিচার্স হস্টেল থেকে ওরা সন্ধেবেলায় বাজারের দিকে যাবেন বলে বেরিয়েছিলেন। জয়গোবিন্দবাবুর কিছু কেনাকাটা করার আছে, কিন্তু গল্ফ কারে দুজন প্রায় 5 কিলোমিটার পশ্চিমে চলে এসেছেন। জয়গোবিন্দবাবু কি যে দেখাবেন! ভদ্রলোকের উঠল বাইতো কটক যাই। হস্টেলে সাদা ধুতি লুঙ্গির মতো পরে শুয়েছিলেন। হঠাৎ গায়ে একটা ফতুয়া চাপিয়ে বললেন, চলুন একটু আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। এসেছেন যখন এখানকার বাজারটাও একবার দেখে যান। জয়গোবিন্দবাবুর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে নীলের ভালোই লাগছে। দুপুরের গরম এখন আর নেই। ধর্মনগরে প্রচুর গাছপালা। পুরুলিয়ার মতো রুক্ষ জায়গায় যা একটু অবাক করার মতো। সত্যি বলতে কি, জয়গোবিন্দবাবু সঙ্গে না থাকলে এত অল্প সময়ের মধ্যে নীল জানতেই পারতেন না কোথায় চাকরি করতে এসেছে। দুপুরে ডাইনিং হলে ওর সঙ্গে প্রথম দেখা, তারপর বনলতা উদ্যানে পরিচয়। জয়গোবিন্দবাবুর শরীরে বেত্রাঘাতের চিহ্ন দেখে নীল মারাত্মক ভয় পেয়ে গিয়েছিল। একবিংশ শতাব্দীতে এরকম ঘটনা ঘটে নাকি? ওর বিশ্বাসই হচ্ছিল না। পরে জয়গোবিন্দবাবুর মুখে আশ্রম সম্পর্কে আরও কিছু কথা শুনে ও দ্বিধায় পড়ে এখানে থাকতে পারবে কিনা এই ভেবে। ও জানে আচার্য সত্যানন্দের সঙ্গে দেখা না করে ওর ফিরে যাওয়াটা উচিত হবে না, তাহলে আর কোনোদিনও বীর প্রতাপ বাবুর সামনে দাঁড়াতে পারবে না। তাই রাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় নীল। কাল সকালে আচার্য সত্যানন্দের দেখা পায় তো ভালো, না হলে দুপুরে খাওয়া দাওয়া করেও পুরুলিয়া শহরে ফিরে যাবে। ডাইনিং হলে ওকে ছেড়ে দিয়ে জাহ্নবী সেই যে উধাও হয়ে গিয়েছিল, তারপর থেকে আর যোগাযোগ করেনি। বনলতা উদ্যান থেকে বেরিয়ে জয়গোবিন্দবাবু ওকে নিয়ে আসেন টিচার্স হস্টেলে। কপালে যা আছে তাই মেনে নিতে হবে, কথাটা ভেবে নীল তখন নিজেকে সান্ত্বনা দিয়েছিল। কিন্তু পুরুলিয়ায় ফিরে গিয়ে ও করবেটাই বা কী? এ নিয়ে ও যত ভাবছে ততই হতাশ হয়ে পড়ছে। সেই একঘেয়ে জীবন, টিউশন আর টিউশন। দিনে কাকিমার মুখ ঝামটা, রাতে বহুদিন না কাঁচা মশারির নিচে শুয়ে থাকা। ভাগ্যিস উত্তরার মতো ভালো একটা মেয়ের সঙ্গে ওর বন্ধুত্ব হয়েছিল, তাই মাঝে মাঝে নীল বেঁচে থাকার মানে খুঁজে পায়। উত্তরার অবশ্য বিয়ের কথা চলছে বর্ধমানের একটা ছেলের সঙ্গে। ও শ্বশুর বাড়ি চলে গেলে নীল খুব একা হয়ে যাবে। কি, আমার কথাগুলো বিশ্বাস হলো না বোধহয়? হাঁটতে হাঁটতে হঠাৎ জয়গোবিন্দবাবু মৌন ভাঙলেন। বাজারে চলুন, একটু পরেই আপনাকে প্রমাণ করে দিচ্ছি। নীলের মাথায় তখন উত্তরার কথা ঘুরছে। জয়গোবিন্দবাবুর প্রথম কথাটা ও শুনতেই পায়নি, তাই প্রশ্ন করল, কি প্রমাণ দেবেন আপনি? এই ইউরেনিয়াম খোঁজার কথা। এখানে 2 বছর আমি আছি মশাই। একটা জিনিস আমার কাছে পরিষ্কার, শান্তি লাভের জন্য এই আশ্রম এরা বলে বটে, আসলে কিন্তু তা না। এই আশ্রমটা হলো একটা ইন্টারন্যাশনাল র্যাকেট। আচার্য স্বরূপানন্দ, মানে যিনি এই আশ্রমটা তৈরি করেছিলেন, তিনি খুব দূরদর্শী মানুষ ছিলেন। 50-60 বছর আগেই উনি জানতে পেরেছিলেন ধর্মনগরের মাটির নিচে হীরের থেকেও একটা দামি জিনিস পড়ে রয়েছে।
উনি জানলেন কি করে? উনি যে আসলে জিওলজিস্ট, চাকরি করতেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। একটা সময় ইংরেজরা হয়তো সার্ভে করেছিল এই অঞ্চল নিয়ে, সেই রিপোর্ট কোনোভাবে উনি দেখার সুযোগ পেয়েছিলেন। তখনই মনে হয় উনি ঠিক করে নেন এই জায়গাটা বাগাতে হবে। কিভাবে উনি হাতিয়েছিলেন জানেন? জয়গোবিন্দবাবু বলতে বলতে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়লেন। নীল এসব জানবে কি করে? ও নেতিবাচক ঘাড় নাড়তেই জয়গোবিন্দবাবু বললেন, তাহলে শুনুন মশাই। তখন ওর নাম ছিল স্বরূপ গুহ ঠাকুরতা। একবার উনি দিল্লিতে যাচ্ছিলেন, ট্রেনে আলাপ হয় ধর্মনগরের রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে। স্বরূপানন্দের হিপনোটাইজ করার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। তাছাড়া ধম্মটম্ম নিয়ে কথা বলতেও পারতেন চমৎকার। রানী লক্ষ্মীবাই এমন আকৃষ্ট হয়ে পড়েন যে ওকে গুরু বলে মেনে নেন। একটা সময় রানী পুরো ধর্মনগর দান করে দেন স্বরূপানন্দকে। এখন পুরো জায়গার মালিক কয়েকটা ট্রাস্ট। দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দানপত্র এমনভাবে করা আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এর চৌহদ্দির মধ্যে ঢুকতে পারে না। আইন সম্পর্কে নীলের খুব বেশি ধারণা নেই, তবুও জিজ্ঞেস করলো, থানা পুলিশ জানে এখানে ইউরেনিয়ামের খোঁজ থানা পুলিশ পুলিশ জানে এখানে ইউরেনিয়াম খোঁজার কাজ হচ্ছে? না জানার তো কোনো কারণ নেই, তবুও ওরা ঢোকার সাহস পায় না। এখানে এমন সব মানুষ আছেন যাদের সঙ্গে হোম মিনিস্ট্রি বা ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এদের ছোঁয়া মুশকিল। গাজোয়ারি করতে গেলে সারা বিশ্বেই হইচই হয়ে যাবে। আপনি জানেন কারা এখানে থাকেন? আমেরিকার ফোর্ড কোম্পানির নাম শুনেছেন? ফোর্ড মালিকের এক নাতনি সংসার ছেড়ে দিয়ে এখানে পড়ে রয়েছেন সন্ন্যাসিনী হয়ে। এখন তার নাম মা কল্যাণময়ী। এখানে আছেন মার্গারেট থ্যাচারের ভাইপো, বিল গেটসের এক তুতো ভাই, হেনরি কিসিঞ্জারের বন্ধুর ছেলে, বেলজিয়াম রাজ পরিবারের এক মেয়ে, চার্লি চ্যাপলিনের এক নাতি, কত নাম আর বলবো। এরা এখানে কি করেন, কিসের জন্য পড়ে আছেন সঠিক বলতে পারবো না ভাই। মাঝে মাঝে আমিও ভাবতে বসি, থ্যাচারের যে ভাইপোর কথা বললাম, এখানে তিনি প্রায় 10 বছর ধরে আছেন। উনি ব্রিটেনের বিশাল এক ফুড চেইনের মালিক ছিলেন বলে শুনেছি। সুইস ব্যাংকে নাকি প্রচুর টাকা পড়ছে তার। অ্যাক্সিডেন্টে বউ মারা যাওয়ার পর এখানে এসে উনি স্বরূপানন্দের শরণাপন্ন হন, তারপর এখানে রয়ে যান। এখানে কি করেন জানো? উনি ডাইনিং হলের ইনচার্জ। রাতে ডিনার করতে গেলে দেখবেন কাউন্টারের ভেতর উনি বসে আছেন। এখানে সবাই ওকে আত্মানন্দ বলে জানেন। আশ্রম সম্পর্কে যত শুনছিল নীলের কৌতূহল বাড়ছিল। হাঁটতে হাঁটতে ও বলল, চার্লি চ্যাপলিনের নাতি এখানে কি কাজ করেন জয়গোবিন্দবাবু? উনি অবশ্য দূর সম্পর্কের নাতি। সন্ন্যাস জীবনের নাম নবারুণানন্দ। একটু খ্যাপাটে টাইপের, দাদুর লাইনে যাননি। এখানকার হসপিটালের ডাক্তার। আমেরিকায় নামে হার্ট সার্জন ছিলেন। জর্জ বুশকে উনি সহ্য করতে পারতেন না। আফগানিস্তানে বুশের খবরদারি মেনে নিতে পারেননি। ওই সময় বিরক্ত হয়ে উনি ধর্মনগরে চলে এসেছিলেন। তবে এই আশ্রমের একটা জিনিস খুব ভালো মশাই, গৃহী জীবনে যে যা পেশায় ছিলেন, এখানে সন্ন্যাস নিয়ে তিনি তাই করে যাচ্ছেন। এখানকার হসপিটালটা আপনার দেখে যাওয়া উচিত। কলকাতার বেলভিউ নার্সিং ক্লিনিকেও আপনি এমন ফেসিলিটি পাবেন না। কথা বলতে বলতে দুজনে বাজারের কাছে পৌঁছানোর পর জয়গোবিন্দবাবু বললেন, আপনি শাকাহারি বলে এই আপনি শাকাহারি বলে ওই রেস্তোরাঁয় গিয়ে বসুন। চা বা কফির অর্ডার দিতে পারেন। আমি স্টেশনারি দোকান থেকে চট করে ঘুরে আসছি। দাড়ি কামানোর সরঞ্জাম কিনতে হবে মশাই, শেভিং ব্লেড, ক্রিম আর আফটার শেভ লোশন। আপনি কিন্তু একা রাস্তায় বেরোবেন না, কথাটা মনে থাকবে তো? পুরুলিয়া শহরে রোজ সন্ধ্যের দিকে চা খাওয়া নীলের অভ্যেস। টিউশন করতে গিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে বার 2-3 চা খাওয়া হয়ে যায়। চায়ের কথা শুনে ওর তেষ্টাটা হঠাৎ বেড়ে গেল। রেস্তোরাঁয় ঢুকেই নীলের মুখ দিয়ে বেরিয়ে এলো, বাহ, ভেতরটা খুব সুন্দর করে সাজানো। অনেকেই বসে আড্ডা মারছেন। কোণের দিকে একটা চেয়ার বেছে নিয়ে বসে ও মেনু কার্ড দেখতে লাগলো। চা ছাড়াও রেস্তোরাঁয় হালকা খাবার পাওয়া যায়, ধোসা, ইডলি, বড়া, লুচি, ছোলার ডাল। এখানে টিফিন করে নিলে মন্দ হয় না, কিন্তু জয়গোবিন্দবাবু না আসা পর্যন্ত অর্ডার দেওয়া যাবে না। তার আগে চায় চুমুক দেওয়া যাক। তাহলে
বসে থাকতে থাকতেই নীল লক্ষ্য করলো আশ্রমের নিয়ম অনুযায়ী অর্ডার নিতে আসার সিস্টেম নেই, নিজেকেই কাউন্টারে গিয়ে কুপন নিয়ে আসতে হবে। সে কথা ভেবে নীল উঠে গিয়ে কাউন্টারের দিকে পা বাড়ালো, আর তখনই কার সঙ্গে যেন ওর ধাক্কা লাগলো। হাতে ধোসার থালি নিয়ে কেউ একজন হেঁটে আসছিলেন, মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা পাঞ্জাবি ও ধুতি। ধাক্কায় থালি ছিটকে পড়েছে মেঝেতে, ধুতিতে সম্বরার হলুদ দাগ। সেদিকে তাকিয়ে মারাত্মক রেগে গেল লোকটা। আধা হিন্দিতে বলে উঠল, বুর্বক কাহিকা, আমার ড্রেসটা খারাপ করে দিলি। লোকটার মেজাজ দেখে ঘাবড়ে গেল নীল। দুপুরবেলায় ধর্মনগরের গেটে এই ধরনের পোশাক পরা লোকদের দুর্ব্যবহারও সহ্য করেছে। ওর মনে হঠাৎ কুডাক দিল, আবার কোনো ঝামেলায় পড়বে না তো। ও বলল, মাফ করবেন, আমাকে আমি দেখতে পাইনি। মাফি চাইছে ইস মূর্খ কোথাকার। এই তুই কোন ব্লকে আছিস রে? তোর কোড নাম্বার কি? ব্লক, কোড নাম্বার। নীলের এত সব জানা নেই। অসহায় চোখে কাঁচের দেয়াল দিয়ে ও বাইরের দিকে তাকালো। কোথায় গেলেন জয়গোবিন্দবাবু? একমাত্র উনিই পারেন উটকো বিপদ থেকে উদ্ধার করতে। পাগড়ি পরা লোকটা কাছে এসে জোরে ওর হাত চেপে ধরেছে, ওকে টানতে শুরু করেছে দরজার দিকে। কোথায় যেন আটকে রাখার কথা বলছে। নীল হাত ছাড়ানোর চেষ্টা করতেই বিরাশি শিক্ষার একটা চড় এসে পড়ল ওর গালে। সঙ্গে সঙ্গে ওর চোখের সামনে রঙিন ফুলকি দেখতে লাগলো। সেটা মিলিয়ে যেতে না যেতেই পেটে একটা জোরালো ঘুষি। নীলের মাথা ঘুরতে শুরু করলো, বমি পেতে লাগলো। টোলে মেঝেতে পড়ার আগেই ও কি জাহ্নবীর মুখটা দেখতে পেল? নীল ঠিক বুঝতে পারল না, তবু ও বলার চেষ্টা করলো, জয়গোবিন্দবাবু, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। এসি মেশিনটা চালিয়ে দিয়ে কিম ডেভসন বলল, কুল ডাউন মাই ফ্রেন্ড, কুল ডাউন। ঝগড়া করতে এখানে আমি আসিনি, এসেছি তোমার সঙ্গে একটা ডিল করতে। ডেভসনের সেই কঠিন মুখটা হঠাৎ বদলে গিয়েছে, মুখে এখন এক চিলতে হাসি। সেদিকে তাকিয়ে জেন্টলি একটু স্বস্তি বোধ করে বললেন, ব্যবসায়িক স্বার্থ ছাড়া আমি কারো সঙ্গে বন্ধুত্ব করি না কিম। কিসের কিসের ডিল? আগে সেটা সোজাসুজি বলো, তারপর আমি ঠিক করব তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, না সসম্মানে যেতে বলবো। বেশ, তুমি যদি কোনো ভনিতা না চাও, তাহলে তোমাকে সরাসরি একটা প্রস্তাব দিচ্ছি। কার্গো প্লেনে বালগেরিয়া থেকে কিছু মাল তোমাকে এখানে নিয়ে আসতে হবে। এখানে মানে? এখানে তো কয়েকশো কিলোমিটারের মধ্যে এয়ারপোর্ট বলে কিছু নেই। তাছাড়া মালটাই বা কী, সেটা আগে জানা দরকার। সব জানাবো, আগে তুমি বলো রাজি কি না। তোমার পারিশ্রমিক $500,000, এর অর্ধেক আমি আগে পেমেন্ট করে দেবো তোমার ব্যাংক অ্যাকাউন্টে। বাকি অর্থটা তোমাকে দেব সমূল্যের হীরের মারফত। জানালে জানলে তোমার ভালো লাগবে জুইসেপ্পে, তোমার বান্ধবী পামেলা কিন্তু এই প্রস্তাবটা শুনে লাফিয়ে উঠেছে। পামেলা? ওকে হীরের গল্প শুনিয়ে তোমাদের কি কোনো লাভ হবে? পামেলা? ওকে হীরের গল্প শুনিয়ে তোমাদের কি কোনো লাভ হবে? এখনো ঠিক বুঝতে পারছি না। তোমাকে জানিয়ে রাখি, পামেলা এখন আমার অতিথি। নেপলস থেকে ওকে আমি আগ্রায় নিয়ে এসেছি তাজমহল দেখাতে। তুমি যদি চাও তাহলে ওকে আমরা এখানেও হাজির করতে পারি। পামেলা ভারতে শুনে জেন্টলি একটু দমে গেলেন। ওর পিছনে দূরভিসন্ধি রয়েছে। সোজা কথায় পামেলা ভারতে শুনে জেন্টেলি একটু দমে গেলেন। এর পিছনে দূরভিসন্ধি রয়েছে। সোজা কথায় এরা পামেলাকে তুলে নিয়ে এসেছে ব্ল্যাকমেল করার জন্য। অপরাধ জগতের চেনা ছক, এদের চাপে নতি স্বীকার করলে মুশকিল। তাই মুখে হাসি এনে জেন্টেলি বললেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ কিম, আমার অনেক খরচা তুমি বাঁচিয়ে দিলে। পামেলা অনেক দিন ধরেই তাজমহল দেখতে চাইছিল, কিন্তু এখানে ওকে আমার দরকার নেই। জেনিফার ফার্নান্ডেজ এখানে আছে, শুনলে তোমার হয়তো ভালো লাগবে না। কয়েকদিন হলো জেনি আমার সাধন সঙ্গিনীও হতে চাইছে। আমি জানি পার্কে তোমাদের দুজনকে ঢুকতে দেখে সেটা বুঝতে আমার অসুবিধে হয়নি। জেনে নিশ্চয়ই তোমাকে বলেছে ওকে যে ছিবড়ে করে দিয়েছে সেই প্রেমানন্দকে আমি মার্ডার করেছি। হা হা হা। সত্যি কি না বলো বন্ধু? জেনে নিশ্চয়ই তোমাকে বলেছে, ডার্লিং, আমার খুব ভয় করছে, যে কোনো মুহূর্তে আমি খুন হয়ে যেতে পারি, আমায় নিয়ে পালিয়ে চলো, তাই না?
সেটা কি খুব ভুল বলেছে? পুরোটাই মিথ্যে জুইসেপ্পে, কাল সকালেই তুমি সেটা টের পাবে। মা সত্যবতী তোমার সঙ্গে যখন কথা বলবেন তখনই তুমি জানতে পারবে কোনটা ভুল কোনটা ঠিক। জেনির কথা থাক কিম, আসল কথায় এসো। আর প্লিজ মা সত্যবতীর নামটা আলোচনার বাইরে রাখো। কিন্তু আসল কথায় যাওয়ার আগে একটা ব্যাপার যে তোমার জানা দরকার বন্ধু। তোমার আসল পরিচয়টা আচার্য সত্যানন্দ আজ না হয় কাল জানতে পেরে যাবেন। তুমি কি সেটা জানো? তাতে আমার কিছু যায় আসে না কিম। একটু অবাক হওয়া সত্ত্বেও জেন্টিলি বললেন, এই আশ্রম থেকে আমার পাওয়ার কিছু নেই। আমি এখানে আসি শান্তির খোঁজে, আচার্য সত্যানন্দের মতো সন্ন্যাসীর সান্নিধ্যের জন্য। এই একটা মাত্র জায়গা যেখানে আমি ব্যবসার চিন্তা করি না। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে কিম ডেভসন। বলল, সত্যি বলছো? তোমার জানতে ইচ্ছা করছে না তোমার আসল পরিচয় এখানে কে জানিয়ে দিয়েছে? তোমার আষাঢ়ে গপ্প শোনার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমি একজন ব্যবসাদার, আরও খুলে বলি একজন ক্লিয়ারিং এজেন্ট। কার্গো প্লেন ভাড়া করে এক জায়গাকার মাল অন্য জায়গায় পৌঁছে দিই। কান খুলে শুনে রাখো, ইন্টারপোল আমাকে খুঁজছে বলে তেমন কোনো খবর নেই, কিন্তু আমি জানি তোমায় খুঁজছে। কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়ার চেষ্টা করো না কিম। তুমি এবার আসতে পারো। যথেষ্ট রাত হয়েছে, আমার ঘুম পেয়েছে। তাহলে আমার প্রস্তাবে তোমার সায় নেই, এই কথাটাই কি বলবো মা সত্যবতীকে? সে তোমার যা ইচ্ছে। আর হ্যাঁ, শুনে রাখো, আরও কয়েকটা দিন আমি এখানে আছি। প্লিজ বিরক্ত করো না। সত্যি তোমার যদি কোনো বিজনেস প্রপোজাল থাকে তাহলে 2 সপ্তাহ পর নাপোলিতে যেও, তখন ভাববো তোমার সঙ্গে কাজ করা যায় কি না। তবে হ্যাঁ, তোমার প্রস্তাবে রাজি না হলে পরে যেন খুনের হুমকি দিও না। কথাগুলো বলেই আর জেন্টেলি দাঁড়ালেন না, শুভরাত্রি বলে বাথরুমে ঢুকে গেলেন। মন বলল কিম লোকটা পিছু ছাড়বে না। অপরাধ জগতের প্রচুর লোককে চড়িয়ে খান তিনি। এটা তাঁর জীবিকার অঙ্গ। কিন্তু কিম ডেভসনের মতো অন্য কিন্তু কিম ডেভসনের মতো লোক এর আগে কখনো তিনি দেখেননি। জেনি বলল, লোকটা ইসরায়েলের সিক্রেট এজেন্ট হতে পারে, কিন্তু ওরা তো পশ্চিম এশিয়ার দেশগুলোতে অপারেশন করে, এখানে কেন? ভারত অবশ্য এমন একটা জায়গা যার ঘরে বাইরে উগ্রপন্থীদের ভীষণ উৎপাত। সিক্রেট এজেন্টরা এসব জায়গায় সক্রিয় হতেই পারেন। বাথটবের সুগন্ধি জলে জেন্টেলি ধীরে ধীরে শরীর ডুবিয়ে দিলেন। মিনিট 5 ধরে শরীর ঠান্ডা করার পর অবশেষে মনটা ভাবনা শূন্য করার চেষ্টা করতে লাগলেন। এমন এক ধরনের প্রক্রিয়া যা তিনি এই আশ্রমেই এসে শিখেছেন। মনটাকে কিছুক্ষণ ভাবনা শূন্য করে রাখতে পারলেন, পরে চিন্তন শক্তি বৃদ্ধি পায়। মনটা কিছুক্ষণ ভাবনা শূন্য করে রাখতে পারলে পরে চিন্তন শক্তি বৃদ্ধি পায়। আজই ধ্যানগৃহে বসে সেই চেষ্টা করছিলেন জেন্টেলি, কিন্তু উল্টো দিকে জেনিকে দেখার পর থেকে কিছুতেই মনটাকে বাগে আনতে পারছিলেন না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল জেনির সঙ্গে সহবাস করছেন। ওর পরনে তখন শুধু 2 টুকরো অন্তর্বাস। ধ্যানগৃহের আবছা আলোয় ওকে হলিউডের নায়িকা জেনিফার লোপেজ বলে মনে হচ্ছিল। ধ্যান করার সময় সাধারণত কেউ চোখ খোলা রাখে না, তবুও তীব্র কামনায় মাঝে মাঝেই জেন্টেলির চোখ খুলে ফেলছিলেন দর্শন সুখ পাওয়ার জন্য। কেন জানেন না, তখন মনে হচ্ছিল জেনিও তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। আশ্চর্য, সেই জেনি যখন পার্কে বসে তার কটেজে যেতে চাইলেন জেন্টেলির মন সাড়া দেয়নি। পার্কে দুপাশে ছড়িয়ে উনি এমনভাবে বসেছিলেন যে দেখে যে কোনো পুরুষের কামভাব তীব্র হতে বাধ্য। জেন্টিলি একবার ভেবেছিলেন জেনিকে কটেজে নিয়ে যাবেন, কিন্তু প্রেমানন্দের খুন সম্পর্কে 2-4 কথা শোনার পর সিদ্ধান্তটা বদলে ফেলেন। বিনা মতলবে মেক্সিকান মহিলা ঘনিষ্ঠ হতে চাননি। নিজে ঝামেলায় পড়েছেন, তাই পরিত্রাণ পাওয়ার জন্য সাহায্য চাইছেন। কি দরকার আশ্রমের গণ্ডগোলে নিজেকে জড়িয়ে ফেলার? যে কাজের জন্য ভারতে এসেছেন সেটা শেষ করে দ্রুত তিনি ফিরে যাবেন নাপোলিতে। স্নান করার ফাঁকেই জেন্টেলি ঠিক করে নিলেন কাল সকালে মা সত্যবতীর সঙ্গে কথা সেরেই তিনি পুরুলিয়া শহরে যাবেন। আশ্রমের একটা বাস ছাড়ে বেলা ঠিক 10টার সময়। ঘন্টা দেড়েকের মধ্যেই তিনি আকাশ হোটেলে পৌঁছে যাবেন। ওখানে নিশ্চয়ই আজ পৌঁছে গিয়েছেন বাপ্পু যাদব, ইন্ডিয়ান পার্লামেন্টের একজন প্রভাবশালী এমপি। ঝাড়খণ্ড থেকে তিনি আসবেন বীরপ্রতাপ সিং দেও বলে একজনকে সঙ্গে নিয়ে।
স্নান সেরে আধ ঘন্টা পর জেন্টেলি যখন ল্যাপটপ নিয়ে বসলেন তখনই ঘড়ির ঘণ্টার ধ্বনি ভেসে এলো। বাজারের কাছে আশ্রমের একটা গোল ঘর আছে, ওয়াচ টাওয়ার টাইপের, প্রায় 10 তলা উঁচু। একেবারে মাথায় ভিক্টোরিয়ান স্টাইলের একটা গম্বুজ রয়েছে। তার 3 দিকে 3টে বিশালাকার ঘড়ি। ধর্মনগরের সব জায়গা থেকে এই ঘড়িগুলো দেখা যায়। রাতের দিকে ওই ঘণ্টার ধ্বনি শুনতে খুব ভালো লাগে জেন্টেলির। রোম শহরের কথা মনে পড়িয়ে দেয়। ব্যবসার কোনো কাজে প্রায় তাকে রোমে যেতে হয়। সেখানে গেলে তিনি থাকেন ভ্যাটিকান সিটির কাছাকাছি এক গেস্ট হাউসে। ওখানেও ভোরে জেন্টেলির ঘুম ভাঙে গির্জার ঘণ্টার ধ্বনিতে। মনে হয় সেই মধুর আওয়াজ ভেসে আসছে মহাশূন্য থেকে, খ্রিস্টের কোনো বার্তা নিয়ে। মন দিয়ে 12টা আওয়াজ শোনার পর ল্যাপটপ খুলে কিম ডেভসন বৃত্তান্ত জানার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়লেন জেন্টেলি। খড়ের গাদায় সূচ খোঁজার চেষ্টা, তবুও খুঁজে বের করতেই হবে। লোকটা যেন ফের চমকাতে না পারে। আন্ডারওয়ার্ল্ড উইকিপিডিয়া খুলে জেন্টেলি কিম ডেভসন নামে একটা পেজ পেলেন বটে, কিন্তু তাতে যে ছবিটা দেওয়া আছে তার সঙ্গে একটু আগে দেখা লোকটার কোনো মিল খুঁজে পেলেন না। এটাই স্বাভাবিক। সিক্রেট এজেন্টরা 10-12টা পাসপোর্ট সঙ্গে নিয়ে ঘোরেন। ডেভসনও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। লোকটার আর একটা নাম জানা আছে, গাস হেনিং। এই নামের পেজ না, তাও ম্যাচ করছে না। তাহলে লোকটার আসল নাম কি হতে পারে? ওয়েবসাইটে বিভিন্ন দেশের অন্তত 10,000 সিক্রেট এজেন্টের নাম আছে। খুঁটিয়ে সব দেখতে গেলে তো দিন 2 লেগে যাবে। কিম ডেভসন নামটা ইসরায়েলিদের হয় না, এই ধরনের নাম স্ক্যান্ডিনেভিয়ানদেরই হয়ে থাকে। তাহলে লোকটা মোসাদের এজেন্ট হলো কি করে? জেন্টেলি জানেন ইসরায়েলের সিক্রেট এজেন্সির সংক্ষিপ্ত নাম মোসাদ। পুরো নাম হামোসাদ লেমোডিইন পুরো নামটা হামোসাদ লেমোডিইন উলে তাকফাডিম মেউচাডিম। মোসাদের আসল কাজ হলো দেশ বিদেশের যত ইহুদি আছেন তাদের স্বার্থ রক্ষা করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। কথাটা ভাবতে ভাবতে হঠাৎ জেন্টেলি গা ঝাড়া দিয়ে উঠলেন। তাহলে কি ধর্মনগরে এমন কোন ইহুদি আছেন যাকে রক্ষা করার জন্য ডেভসন এসেছেন, নাকি অন্য এমন কাউকে তুলে নিয়ে যাওয়ার জন্য ডেভসন হাজির হয়েছেন যাকে ইসরায়েলের দরকার? কে তিনি? জেন্টেলির মনে পড়ল কয়েক মাস আগে ইতালিতে একটা বিশ্রী ঘটনা ঘটে গিয়েছে। রোমে ছুটি কাটাতে গিয়েছিলেন জার্মান পরমাণু বিজ্ঞানী উলফ গ্যাং লোদস। মোসাদের একজন কাটসাস তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন জেরুজালেমে। কাটসাসরা হলেন মোসাদের অফিসার। ওরা কোনো সময় অন্য দেশের লোক মারফতও অপারেশন করেন। তাদের বলা হয় সায়ানিম, মানে সহযোগী। কিম ডেভসন এইরকমই একজন সায়ানিম নয় তো? চিন্তা করার ফাঁকেই জেন্টেলি দরজায় নক করার শব্দ শুনতে পেলেন। আশ্রমের কোনো কটেজে ডোরবেলের ব্যবস্থা নেই, যাতে কারো শান্তি বিঘ্নিত না হয়। সেই কারণে দরজাগুলো অবশ্য কাঁচের, কালো ফিল্ম দিয়ে মোড়া। বাইরে থেকে ভেতরটা দেখা যায় না, কিন্তু ভেতর থেকে দেখা যায় বাইরে কে দাঁড়িয়ে আছেন। নক করার শব্দ শুনে জেন্টেলি এবার দরজার দিকে তাকালেন। এত রাতে কে আবার বিরক্ত করতে এলেন? উঠে গিয়ে দরজা খুলে জেন্টেলি যাকে দেখলেন তাকে মোটেই তিনি আশা করেননি। মা শকুন্তলা ওরেফ জেনিফার ফার্নান্ডেজ। তো আজ এই অবধি, আবার ফিরে আসবো কাল এর পরবর্তী অংশ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।